বটতলী গ্রাম একসময় নামটার মতো শান্ত আর ছায়া ঘেরা ছিল, কিন্তু বর্তমানের বটতলী এক অজানা আতঙ্কের চাদরে মোড়া। গ্রামের ঠিক মাঝখানে রয়েছে এক রহস্য, কালো পানির পুকুর। এর পানি এতটাই কালো আর ঘন যে ভর দুপুরের সূর্যও তার তলার নাগাল পায় না। চারপাশটা স্যাঁতসেঁতে, শতবর্ষী সব অসৎ বট আর শেওড়া গাছে এমন ভাবে ঘেরা যে দিনের বেলাতেও কেমন যেন অন্ধকার নেমে থাকে। সেই পুকুর থেকে বেশ খানিকটা দূরে খোলা মাঠে রতন আর তার ছোট বোন মালা এক মনে ঘুরে উড়াচ্ছিল। ভাইয়া দেখ দেখ, আমাদের গরুটা কত উপরে উঠেছে, একদম যেন মেঘের সাথে কথা বলছি। ওই যে সাদা বকগুলো উড়ে যাচ্ছে, আমাদের গরুটা ওদের বন্ধ হয়ে গেছে। আরো উপরে যাব, তুই শুধু দেখ। আজ আমি এটা আকাশ থেকে নামাবই না, বাতাসের সাথে আজও লড়াই হবে। ভাইয়া দেখ, কোথা থেকে একটা দমকা হাওয়া এসে সবকিছু উলটপালট করে দিল, আমাদের গরুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। দাঁড়া, আমি শুধু সামলাই আগে। দূর যা। ভাইয়া, গরুটা তো ওই ভুতুড়ে পুকুরে চলে গেল, এখন কি হবে? ওটা আমার সবচেয়ে প্রিয় গরু ছিল, বাবা যে গতবারের মেলা থেকে কিনে দিয়েছিল। আরে তুই দাঁড়া, আমি এক দৌড়ে গিয়ে নিয়ে আসছি। ভয় কিসের? বটু কিছু নেই, ওসব বড়দের বানানো কথা। রতন, খবরদার, ওদিকে এক পাও বাড়াবি না, এক্ষুনি বাড়ি আয়। আর মালা, তোকেও তো কতবার বারণ করেছি, ওই অলক্ষণে পুকুরের কাছে খেলতে যাবি না। কানে কি কথা যায় না তোদের? তোদের সাহস তো কম না। কিন্তু মা, ঘুড়িটা ওটা তো গাছের ডালে আটকে আছে, পুকুরে তো পড়েনি। আমি সাবধানে নিয়ে আসবো। চুপ কর, একটা ঘুড়ির জন্য জীবন দিবি নাকি? জানিস না ওই পুকুরে শাকচুন্নি থাকে, ভর দুপুরেও মানুষকে ছাড়ে না, ওর ছায়া মারালেও বিপদ। চল বাড়ি চল। রাহেলা জোর করে দুই ভাই বোনের হাত ধরে সেখান থেকে বাড়ির দিকে টানতে টানতে নিয়ে চলল। মালার চোখে জল আর রতনের মনে একরাশ প্রশ্ন আর জেদ। দাদি, ওই পুকুরে কি সত্যি সত্যি শাকচুন্নি আছে? মা কেন এত ভয় পায়? আছে মানে, খুব সাংঘাতিক জিনিস। সে কি আজকের কথা? আমার শাশুড়ির মুখে শোনা। ওই পুকুরে নাকি এক নতুন বউ পানিতে ডুবে মরেছিল। নাম ছিল তার চন্দ্রাবতী, রূপে ছিল যেন সাক্ষাৎ পরী, কিন্তু কপালে সুখ সয়নি। তার বর খুব অত্যাচার করত তার উপর, রোজ মারধর করত। একদিন চন্দ্রাবতী আর সহ্য করতে না পেরে রাতের আধারে ওই পুকুরে ঝাঁপ দেয়। সেই থেকে তার আত্মা ওই পুকুরে রয়ে গেছে। সুযোগ পেলেই ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে যায়। শুনেছিস? আর কোনোদিন যদি পুকুরের আশেপাশেও দেখি, তোদের দুই ভাই বোনের ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আমি বেঁচে থাকতে আমার সন্তানদের কোনো ক্ষতি হতে দেব না। ছোটবেলায় আমার এক খেলার সাথী ছিল, তার নাম ছিল পারুল। ওই পুকুরের পাশ থেকে খেলতে খেলতে হারিয়ে গিয়েছিল, আর কোনোদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। এসব পুরোনো দিনের গাল গল্প শুনে বাচ্চাদের ভয় দেখাচ্ছ? পুকুরের কালো পানি, কারণ ওখানে যুগের পর যুগ ধরে পচা পাতা জমেছে, শেওলা জমেছে, আর গ্রামের মানুষজন তো সব ময়লা ফেলার জায়গা হিসাবে ওই পুকুরটাকেই চেনে। আবর্জনায় ভর্তি হয়ে পানি কালো হয়ে গেছে, এতে ভূতের কি আছে? পারুল হয়তো অন্য কোথাও চলে গিয়েছিল। তোমার তো সবই অবিশ্বাস। যেদিন নিজের চোখে দেখবে সেদিন বুঝবে। হাসমত চৌধুরী সাহেব কি সাধে পুকুরের পাশে বেড়া দিতে বলেছেন? ফকির বাবা কি সাধে প্রতি আমাবস্যায় ওখানে মন্ত্র পড়ে আসেন? এমনি এমনি? সবাই বোকা আর তুমি একাই চালাক। হাসমত চৌধুরী নিজের জমি বাঁচাতে বেড়া দিয়েছে, যাতে তার জায়গা আবর্জনা না ফেলে। আর ওই ফকির এক নম্বরের ভণ্ড, মানুষকে ভয় দেখিয়ে পয়সা কামায়। ওর ভণ্ডামের কথা আর বলো না। শুনেছো সুমন ভাই, কাল রাতে নাকি পুকুরের পাশ থেকে কান্নার আওয়াজ আসছিল, একেবারে বুক ফাটা কান্না। আমার ঘরে বেড়া তো পুকুরের দিকে, আমি নিজের কানে শুনেছি। শুধু কি কান্না, আমি তো স্পষ্ট দেখলাম একটা সাদা ছায়া গাছের উপর থেকে পুকুরে ঝাঁপ দিল। আমার তো ভয়ে আত্মা শুকিয়ে গিয়েছিল, দৌড়ে বাড়ি ফিরে দরজায় খিল দিয়েছি। গ্রামের পরিস্থিতি ভালো না, শাকচুনির উপদ্রব দিন দিন বাড়ছে। সে শুধু রাতে নয়, দিনেও বের হচ্ছে। আমাদের পাপ আর লোভের কারণেই শাকচুনির ক্রোধ বাড়ছে। আমরা দিনের পর দিন আবর্জনা ফেলে পুকুরটা নোংরা করছি, তার ঘর অপবিত্র করছি, তাই সে প্রতিশোধ নিচ্ছে। আমি আর ফকির বাবা মিলে ঠিক করেছি, সামনের পূর্ণিমায় একটা বড় মহাভোগের আয়োজন করতে হবে।
এর জন্য সবার ঘর থেকে চাঁদা তুলতে হবে। গ্রামের ভালোর জন্য, আমাদের সন্তানদের ভালোর জন্য এটুকু করতেই হবে। সে আর অবহেলা সহ্য করবে না, সে রক্ত চায়। পশুর রক্তে তার ক্রোধ শান্ত হবে, না হলে এই গ্রামের অমঙ্গল হবে। কয়েকটি পশু মেরে সেগুলোর মাংস গ্রামবাসীকে খাইয়ে তার রক্ত না দিলে সে শান্ত হবে না। গ্রামের প্রতিটি ঘরে তার অভিশাপ পড়বে। এদের এসব বন্ডামি দেখে মনে মনে বিরক্ত হওয়া ছাড়া আর কিছুই করার নেই, কিন্তু প্রকাশ্যে এদেরকে কিছু বললেও বিপদ। চৌধুরী গ্রামের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তার বিরুদ্ধে যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। আমি চুপচাপ মাছ বিক্রি করে বাড়ির পথ ধরি, কিন্তু আমার মনে খটকা লাগছে। চৌধুরী সাহেব আবর্জনার কথা বলছেন, আবার চাঁদাও চাইছেন। ব্যাপারটা কেমন যেন গোলমেলে। কি হয়েছে? এমন করে বসে আছিস কেন? ঘরের সব এখনো কাটেনি? ভাইয়া, আমার কাঠের পাখিটা পাচ্ছি না। মা যে বানিয়ে দিয়েছিল, ওটা আমার সবচেয়ে প্রিয় খেলনা। তুই এখানে দাঁড়া, আমি এদিক ওদিক খুঁজে দেখি। পাখিটা পুকুরের ঠিক কিনারায় পানির কাছে কাছে পড়ে আছে, চারপাশে আর কেউ নেই। আমি এক দৌড়ে গিয়ে পাখিটা নিয়ে আসি। আমি জানি মা বকবে, বাবাও মানা করেছে, কিন্তু বোনের কান্না ভেজা মুখ দেখে আমার মন মানছে না। রতন খুব সাবধানে পুকুরের ধারে যায়। জায়গাটা ছিল পিচ্ছিল, আর একটা তীব্র পচা আষ্টে গন্ধ বাতাসে ভেসে আসছিল। সে তাড়াতাড়ি পাখিটা তুলে নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু তার খালি পায়ে কাদা আর কালো চটচটে কি যেন লেগে যায়। সেই রাতেই মালার হঠাৎ জ্বর আসে। তার সারা গায়ে ছোট ছোট লাল ফোড়া বের হয়। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। দেখো মেয়ের আমার কি হলো। আমি আগেই বলেছিলাম ওই পুকুরের বাতাসও ভালো না। নিশ্চয় শাকচুন্নির নজর লেগেছে আমার মেয়ের গায়ে। আমার বুকটা কেমন কাঁপছিল সকাল থেকে। মালার কপাল তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি শান্ত হও তো, আমি কাল সকালে রশিদ ডাক্তারকে ডেকে আনছি। সুমন, আমি তো কিছু বুঝতে পারছি না। এমন জ্বর তো দেখিনি কখনো। গায়ে ফোড়া বেরোচ্ছে, কিন্তু চুলকানি নেই, আবার জ্বালা করছে। আমি যা ওষুধ দিয়েছি তাতে তো কাজ হওয়া দ্রুত। পুকুরের নোংরা পানি থেকে কোনো সংক্রমণ হলো কিনা কে জানে। তোমরা বরং ওকে শহরে নিয়ে যাও। আর কোনো ডাক্তার পতি লাগবে না। আমি জানি আমার মেয়ের কি হয়েছে। ওকে ভূতে ধরেছে। ওই শাকচুন্নি আমার মেয়ের এই হাল করেছে। তুমি ফকির বাবাকে ডেকে আনো এখনই। কোনো কিছুতেই মালার জ্বর কমে না। দিন দিন তার অবস্থা আরো খারাপ হতে থাকে। সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ফকির বাবাকে ডেকে আনা হয়। ফকির বাবা ধোয়া জ্বালায়, বিড়বিড় করে মন্ত্র পড়ে, আর মাঝে মাঝে বিকট চিৎকার দিয়ে ওঠে, যেন সে অশরীরী শক্তির সাথে লড়াই করছে। সর্বনাশ হয়ে গেছে। শাকচুন্নি ওর রক্ত চুষে খাচ্ছে। ওর আত্মাটাকে নিয়ে যেতে চাচ্ছে। এখনই একটা কালো ছাগল লাগবে, 10 কেজি মিষ্টি, লাল শালু কাপড়, আর আমার পারিশ্রমিক বাবদ নগদ 500 টাকা। দেরি করলে মেয়েকে আর বাঁচানো যাবে না। আজ রাতেই সব জোগাড় করতে হবে। এত টাকা আমি কোথায় পাবো? জালে এখন মাছও তেমন পড়ে না। যা ছিল ডাক্তারের পিছনেই তো গেল। সেটা আমি জানি না। মেয়ের জীবন বড় নাকি টাকা বড়? ভেবে দেখো। চৌধুরী সাহেবের কাছে থেকে ধার নাও, কিন্তু মেয়ের জীবন আগে। নিরুপায় হয়ে সুমন হাসমত চৌধুরীর কাছে টাকা ধার চাইতে যায়। চৌধুরী চড়া সুদের শর্তে তাকে কিছু টাকা ধার দেয়, কিন্তু এসব ফকির বাবাকে দেওয়ার পরেও মালার অবস্থার কোনো উন্নতি হয় না, বরং সে আরো নিস্তেজ হয়ে পড়ে। শাকচুন্নি যদি ধরবেই, তাহলে আমাকে ধরলো না কেন? আমি তো পুকুরের সবচেয়ে কাছে গিয়েছিলাম, পাখিটা তুলে এনেছিলাম, কিন্তু আমার তো কিছু হয়নি। শুধু একটু চোটে ছিল, তারপর ঠিক হয়ে গেছে। আর ওই আষ্টে বন্ধুটা, ওটা তো আবর্জনা পচা বন্ধ। গ্রামের সবাই পুকুরে ময়লা ফেলে, কিন্তু পানিটা ইদানিং যেন আরো বেশি কালো আর বিষাক্ত হয়ে গেছে। ফকির বাবার নাটক আর হাসমত চৌধুরী বাড়াবাড়ি আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হয় না। আমাকে এখনই পুকুর পাড়ে গিয়ে দেখতে হবে ফকির বাবা কি করেন ওখানে। চৌধুরী সাহেব, আপনার বুদ্ধি আছে বটে। গ্রামের লোকগুলো ভয়ে কাঁপছে। মালার অসুখের পর থেকে তো তারা নিশ্চিত যে শাকচুন্নি রেগে গেছে। গণভোজের জন্য চাঁদা যা উঠেছে তার অর্ধেক তো কথা মতো আপনার হাতে তুলে দিয়েছি। আরে, এত সবে শুরু। ভয় হলো সবচেয়ে বড় ব্যবসা ফকির। ওরা যত ভয় পাবে তত পয়সা দেবে। ওরা নিজেরাই আবর্জনা ফেলে পুকুরটা বিষাক্ত করেছে।
আর এখন এই দোষ চাপাচ্ছে এক কাল্পনিক ভূতের গাড়ে। আমরা শুধু সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি। আমার পরিকল্পনা আরো বড়। আমি ওদের এত ভয় দেখাবো যে ওরা এই পুকুরে আর তার আশেপাশে জমি জমা অভিশপ্ত ভেবে পানির দরে আমার কাছে বিক্রি করে দেবে। তারপর আমি এই পুরো জায়গাটা ভরাট করে শহরের বড় কোম্পানির কাছে বেচে দেব। কিন্তু যদি কেউ আসল সত্যিটা ধরে ফেলে, যদি বুঝে যায় যে এই অসুস্থতার ভূতের কারণে নয়, বরং নোংরা পানির বিষ খেয়ে থেকে হচ্ছে? আরে কে ধরবে? গ্রামের সব তো অশিক্ষিত মূর্খ। আর তোমার মতো লোকেরা থাকতে চিন্তা কি? তুমি শুধু শাকচুন্নির গল্পটা আরো ভয়ঙ্কর করে তুলবে। বলবে শাকচুন্নি এখন আরো শক্তিশালী হয়ে গেছে, তাকে শান্ত করতে আরো বেশি টাকা লাগবে। বুঝেছ? তাহলে পুকুরে কোনো শাকচুনি নেই। চন্দ্রাবতীর গল্পটা সত্যি হলেও বর্তমানে এই ভয়, এই আতঙ্ক আর মারার অসুস্থতা সবকিছুর পেছনে রয়েছে হাসমত চৌধুরী আর ফকির বাবা চক্রান্ত। তারা গ্রামের মানুষের অজ্ঞতা আর কুসংস্কারকে পুঁজি করে নিজের স্বার্থসিদ্ধি করছে। মালার গায়ে ওই আবর্জনা পচা বিষাক্ত পানি লেগেই এই অবস্থা হয়েছে। লোকগুলো চলে যাওয়ার পর রতন বাড়ি থেকে এক বোতল নিয়ে আসে। সে বোতলে সে কালো দুর্গন্ধযুক্ত পানি ভরে নেয়। তারপর আবার দ্রুত বাড়ি ফিরে গিয়ে তার বাবাকে সব কথা খুলে বলে। কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রাতের বেলা একা একা ওখানে গিয়েছিলি? চৌধুরী সাহেবের নামে এসব বললে বিপদ হবে। বাবা, আমি সত্যি বলছি। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে ওদের কথা শুনেছি। ওরা আমাদের ভয়কে নিয়ে ব্যবসা করছে। মালার ওষুধের কারণ ভূত না, এই নোংরা পানির বিষ। আমরাই দিনের পর দিন ময়লা ফেলে এই বিষ তৈরি করেছি, আর ওরা সেই সুযোগটা নিচ্ছে। তুই যা বলছিস যদি তার সত্যি হয় তাহলে এটা একটা সাংঘাতিক অপরাধ। কিন্তু চৌধুরী সাহেব খুব ক্ষমতাশালী লোক। তার বিরুদ্ধে প্রমাণ ছাড়া কেউ আমাদের কথা বিশ্বাস করবে না, উল্টো আমাদেরই গ্রাম ছাড়া করে দেবে। বাবা, আমাদের কিছু একটা করতেই হবে, নইলে মালাকে বাঁচানো যাবে না। আর গ্রামের সবাই এভাবে সাথে থাকবে। আমাদের ভয় পেলে চলবে না। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। এটুকু বয়সে তোর এত বুদ্ধি আর সাহস। আমিও একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর ভয় পাবো না। আজকেই আমরা এর শেষ দেখে ছাড়বো। তুই যেমনটা বলবি আমরা তেমনটাই করব। পরদিন সকালে সুমন গ্রামের সবাইকে জড়ো হতে বলে। হাসমত চৌধুরী আর ফকির বাবাও খবর পেয়ে সেখানে আসলো। কে হয়েছে সুমন? সাত সকালে সবাইকে এখানে ডেকে আনার মানে কি? তোর মেয়ের জন্য কি আরো চাঁদা চাই? চৌধুরী সাহেব, আমি আজ একটা সত্যি কথা বলতে চাই। এই কালো পানির পুকুরে কোনো শাকচুনি নেই। অবিশ্বাসী, অষণ্ড, তুই শাকচুনির অভিশাপকে অস্বীকার করছিস? তোর সর্বনাশ হবে। এই গ্রাম রসাতলে যাবে তোর জন্য। চুপ করুন ভণ্ড। আপনি আর চৌধুরী সাহেব মিলে গ্রামের মানুষকে দিনের পর দিন ঠকিয়েছেন। ওই পুকুরে কোনো ভূত নেই, আছে বিষ। আমাদের নিজেদের ফেলা আবর্জনা পচে তৈরি হওয়া বিষ। আর সেই বিষে আমার মেয়ে আজ মৃত্যু সজ্জায়। পাগল হয়ে গেছিস নাকি সুমন? মাছ না পেয়ে তোর মাথাটাই গেছে। যেসব আবল তাবল বকছিস, তোর কাছে কোনো প্রমাণ আছে? কে দেখেছে? এই যে প্রমাণ, এই পানি পরীক্ষা করলেই সব সত্যি বেরিয়ে আসবে। আমার বোনের গায়ে বিষ লেগে অসুখ হয়েছে, আর আমি নিজে কাল রাতে হাসমত চৌধুরী আর ফকির বাবাকে পুকুর পাড়ে দাঁড়িয়ে কথা বলতে শুনেছি। ওরা স্বীকার করেছিল কিভাবে ওরা আমাদের ভয় দেখিয়ে টাকা আয় করছে আর এই জমি দখল করার ফন্দি আসছে। আমি আমার নাতির কথা বিশ্বাস করি। আমার মনে আছে ছোটবেলায় আমরাই পুকুরেই সাঁতার কেটেছি। তখন এর পানি ছিল কাচের মতো স্বচ্ছ। আমরা এর মধ্যে ময়লা ফেলতে শুরু করলাম আর এর পানি কালো হতে শুরু করলো। আমরা পাপ করেছি, আর সেই পাপের সুযোগ নিয়েছে এই শয়তানগুলো। ঠিক, চৌধুরী সাহেব আর ফকির বাবা ইদানিং বড্ড বেশি পুকুর নিয়ে মাথা কামাচ্ছিল। আমাদের ভালোর জন্য নয়, নিজেদের ভালোর জন্য। আমি কিছু করিনি, সবই চৌধুরীর কাজ। ওই আমাকে টাকা দিয়ে এসব করতে বলেছে। ও বলেছে শাকচুরির ভয় দেখালে কেউ পুকুরের কাছে যাবে না, আর ও ওর অসৎ পরিকল্পনা সফল করতে পারবে। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। ফকির বাবার স্বীকারোক্তি শুনে গ্রামবাসীরা রাগে ফেটে পড়ে। তারা হাসমত চৌধুরী আর ফকির বাবাকে ঘিরে ধরে। এতদিনের জমানো ভয় আর কুসংস্কার মুহূর্তের মধ্যে ঘৃণায় রূপান্তরিত হয়। গ্রামবাসীরা সবাই মিলে চাঁদা তুলে মালাকে শহরের বড় হাসপাতালে ভর্তি করে। আপনারা একদম সঠিক সময়ে ওকে নিয়ে এসেছেন। আর একদিন দেরি হলে ওকে বাঁচানো যেত না। ওর রক্তে ভয়ানক টক্সিন পাওয়া গেছে। কি করে হলো এসব? আমি সব ঘটনা খুলে বলছি আপনাকে ডাক্তার সাহেব। মালা চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয়। সে তার বন্ধুদের সাথে সে পুকুরের পাশেই খেলে, যেখানে একদিন আসতেও ভয় পেত। পুকুরের পানি এখন আর কালো নয়, সূর্যের আলোয় ঝিকমিক করে। আজ তোর জন্য শুধু তোর বোন নয়, পুরো গ্রামটা বেঁচে গেল রে বাবা। তুই আমাদের আসল নায়ক।
ভয়কে জয় করার সবচেয়ে বড় অস্ত্র হলো বুদ্ধি আর সাহস। আজ তুই তা প্রমাণ করে দিয়েছিস। আমি কি ভুলটাই না করতে বসেছিলাম? কুসংস্কার মানুষের চোখকে অন্ধ করে দেয়। আমার ছেলে আজ আমার সেই অন্ধ চোখ খুলে দিয়েছে। হাসমত চৌধুরী আর ফকির বাবাকে পুলিশে দেওয়ার পর গ্রামের চেহারাটাই বদলে গেছে। মানুষ তাদের ভুল বুঝতে পেরে সবাই মিলে পুকুরটা পরিষ্কার করেছে।